সন্ধ্যা হইবার দেরি নাই। রাস্তায় পুরনো বইয়ের দোকানে বই দেখিয়া বেড়াইতেছি, এমন সময় আমার এক বন্ধু কিশোরী সেন আসিয়া বলিল, এই যে এখানে কি করছো? চলো চলো, জ্যোতিষীকে হাত দেখিয়ে আসি। তারানাথ জ্যোতিষীর নাম শোনোনি? মস্ত বড় গুণী। হাত দেখানোর ঝোঁক চিরকাল আছে। সত্যিকার ভালো জ্যোতিষী কখনো দেখি নাই। জিজ্ঞাসা করিলাম, বড় জ্যোতিষী মানে কি? যা বলে তা সত্যি হয়? আমার অতীত ও বর্তমান বলতে পারবে? ভবিষ্যতের কথা বললে বিশ্বাস হয় না তো আমার। বন্ধু বলিল, চলোই না, পকেটে টাকা আছে তো, 2 টাকা নেবে। তোমার হাত দেখিও, দেখো না বলতে পারে কিনা। টিনের সাইনবোর্ডে বড় বড় অক্ষরে লেখা, তারানাথ জ্যোতির বিনোদ। এই স্থানে হাত দেখা ও কোষ্ঠী বিচার করা হয়। গ্রহ শান্তির কবচ তন্ত্রোক্ত মতে প্রস্তুত করি, আসন্ন দেখিয়া বিচার করুন। বড় বড় রাজা মহারাজার প্রশংসাপত্র আছে, দর্শনীর নামমাত্র। বন্ধু বলিল, এই বাড়ি। হাসিয়া বললাম, লোকটা বোগাস। এত রাজা মহারাজা যার ভক্ত, তার এই বাড়ি? বাইরের দরজায় কড়া নাড়িতে ভিতর হইতে একটি ছেলে বলিয়া উঠিল, কে? কিশোরী সেন জিজ্ঞাসা করিল, জ্যোতিষী মশাই বাড়ি আছেন? ভিতর হইতে খানিকক্ষণ কোনো উত্তর শোনা গেল না। তারপর দরজা খুলিয়া গেল। একটা ছোট ছেলে উকি মারিয়া আমাদের দিকে সন্দিগ্ধ চোখে খানিকক্ষণ চাহিয়া দেখিয়া জিজ্ঞাসা করিল, কোথা থেকে এসেছেন? আমাদের আসিবার উদ্দেশ্যে শুনিয়া সে আবার বাড়ির ভিতর চলিয়া গেল। কিছুক্ষণ কারও কোনো সারা শব্দ পাওয়া গেল না। আমি বলিলাম, ব্যাপার যা দেখছি, তোমার জ্যোতিষী পাওনাদারের ভয়ে দিনরাত দরজা বন্ধ করে রাখে। ছেলেটাকে পাঠিয়ে দিয়েছে আমরা পাওনাদার কিনা তাই দেখতে। এবার ডেকে নিয়ে যাবে। আমার কথা ঠিক হইল। একটু পরেই ছেলেটি দরজা খুলিয়া বলিল, আসুন ভিতরে। ছোট একটা ঘরে তক্তপোষের উপর আমরা বসিলাম। একটু পরে ভিতরে দরজা ঠেলিয়া একজন বৃদ্ধ প্রবেশ করিল। কিশোরী সেন উঠিয়া দাঁড়াইয়া হাত জোর করিয়া প্রণাম করিয়া বলিল, পণ্ডিত মশাই আসুন। বৃদ্ধের বয়স 60-62 বেশি হইবে না। রং টকটকে গৌরবর্ণ, এ বয়সেও গায়ের রঙের জৌলুস আছে। মাথার চুল প্রায় সব উঠিয়া গিয়াছে। মুখের ভাবে ধূর্ততা ও বুদ্ধিমত্তা মেশানো। নিচের চোয়ালের গরম দৃঢ়তা ব্যঞ্জক। চোখ দুটি বড় বড় ও উজ্জ্বল। জ্যোতিষীর মুখ দেখিয়া আমরা লর্ড রেইনিংয়ের চেহারা মনে পড়িল। উভয় মুখাবয়বের আশ্চর্য সৌসাদৃশ্য আছে। কেবল লর্ড রেইনিংয়ের মুখে আত্মপ্রত্যয়ের ভাব আরও অনেক বেশি, আর ইহার চোখের কোণের কুঞ্চিত রেখাবলির মধ্যে একটু ভরসা হারানোর ভাব পরিস্ফুট। অর্থাৎ যতটা ভরসা লইয়া জীবনে নামিয়াছিলেন, এখন তাহার যেন অনেকখানি হারাইয়া গিয়াছে, এই ধরনের একটা ভাব। প্রথমে আমি হাত দেখাইলাম। বৃদ্ধ নিবিষ্ট মনে খানিকটা দেখিয়া আমার মুখের দিকে চাহিয়া বলিল, আপনার জন্মদিন 15ই শ্রাবণ, 1305 সাল, ঠিক? আপনার বিবাহ হয়েছে 1327 সাল, ওই 15ই শ্রাবণ, ঠিক? কিন্তু জন্ম মাসে বিয়ে তো হয় না। আপনার হলো কেমন করে, এরকম তো দেখিনি। কথাটা খুব ঠিক। বিশেষ করে আমার দিনটা মনে ছিল এই জন্যে যে আমার জন্মদিন ও বিবাহের দিন একই হওয়াতে বিবাহের সময় ইহা লইয়া বেশ খানিকটা গোলমাল হইয়াছিল। তারানাথ জ্যোতিষী নিশ্চয়ই তাহা জানে না। সে আমাকে কখনো দেখে নাই। আমার বন্ধু কিশোরী সেনও জানে না। তবে তার সঙ্গে আলাপ মোটে 2 বছরের, তাও এক ব্রিজ খেলায় আড্ডায়। সেখানে ঘনিষ্ঠ সাংসারিক কথাবার্তার কোনো অবকাশ ছিল না। তারপর বৃদ্ধ বলিল, আপনার 2 ছেলে, 1 মেয়ে। আপনার স্ত্রীর শরীর বর্তমানে খারাপ হয়ে যাচ্ছে। ছেলেবেলায় আপনি একবার গাছ থেকে পড়ে গিয়েছিলেন, কিংবা জলে ডুবে গিয়েছিলেন। মোটের উপর আপনার মস্ত বড় ভাড়া গিয়েছিল 13 বছর বয়সে। লোকটার কিছু ক্ষমতা আছে দেখতেছি। হঠাৎ তারানাথ বলিল, বর্তমানে আপনার বড় মানসিক কষ্ট যাচ্ছে। কিছু অর্থ নষ্টও হয়েছে, সে টাকা আর পাবেন না, বরং আরও কিছু ক্ষতিযোগ আছে। আমি আশ্চর্য হইয়া উহার মুখের দিকে চাহিলাম।
মাত্র দুদিন আগে কলুটোলা স্ট্রিটের মোড়ে ট্রাম হইতে নামিবার সময় 5খানা নোট শুদ্ধ মানিব্যাগটা খোয়া গিয়েছে। লজ্জায় পড়িয়া কথাটা কাহাকেও প্রকাশ করি নাই। তারানাথ বোধহয় থট রিডিং জানে, কিন্তু আরো ক্ষতি হইবে তাহা কেমন করিয়া বলিতেছে। এটুকু বোধহয় ধাপ্পা। যাই হোক, সাধারণ হাত দেখা গণকের মতো মন বুঝে শুধু মিষ্টি মিষ্টি কথাই বলে না। আমার সম্বন্ধে আরো অনেক কথা সেদিন সে বলিয়াছিল। লোকটার উপর আমার শ্রদ্ধা হইল। মাঝে মাঝে তার ওখানে যাইতাম, হাত দেখাইতে যাইতাম তাহা না, প্রায় যাইতাম আড্ডা নিতে। লোকটার বড় অদ্ভুত ইতিহাস। অল্প বয়স হইতে সাধু সন্ন্যাসীর সঙ্গে বেড়াইতে বেড়াইতে সে এক তান্ত্রিক গুরুর সাক্ষাৎ পায়। তান্ত্রিক খুব ক্ষমতাশালী ছিলেন। তার কাছে কিছুদিন তন্ত্র সাধন করিবার ফলে তারানাথও কিছু ক্ষমতা পাইয়াছিল। তাহা লইয়া কলিকাতায় আসিয়া কারবার খুলিল এবং গুরুদত্ত ক্ষমতা ভাঙ্গাইয়া খাইতে শুরু করিল। শেয়ার মার্কেট, ঘোড়দৌড়, ফাটকা ইত্যাদি ব্যাপার সে তাহার ক্ষমতা দেখাইয়া শীঘ্র এমন নাম করিয়া পৌঁছিল যে বড় বড় মারোয়ারির মোটর গাড়ির ভিড়ে শনিবার সকালে তার বাড়ির গলি আটকাইয়া থাকিত। পয়সা আসিতে শুরু করিল অজস্র। যে পথে আসিল সেই পথেই বাহির হইয়াও গেল, হাতে একটি পয়সাও দাঁড়াইল না। তারানাথের জীবনে 3টি নেশা ছিল প্রবল: ঘোড়দৌড়, নারী ও সুরা। এই 3 দেবতাকে তুষ্ট রাখিতে কত বড় বড় ধনীর দুলাল যথাসর্বস্ব আহুতি দিয়া পথের পক্ষীর সাজিয়াছে। তারানাথ তো সামান্য গণৎকার ব্রাহ্মণ মাত্র। প্রথম কয়েক বৎসর তারানাথ যাহা পয়সা উপার্জন করিয়াছিল, পরবর্তী কয়েক বৎসরের মধ্যে তাহা কর্পূরের ন্যায় উবিয়া গেল। এদিকে ক্ষমতার অপব্যবহার করিতে করিতে ক্ষমতাটুকুও প্রায় গেল। ক্ষমতা যাইবার সঙ্গে সঙ্গে সত্যকার পয়সা নষ্ট হইল। তবু ধূর্ততা, ফন্দিবাজি, ব্যবসাদারি প্রভৃতি মহৎ গুণরাজির কোনোটিরই অভাব তারানাথের চরিত্রে না থাকাতে সে এখনো খানিকটা পয়সা বজায় রাখিতে সমর্থ হয়েছে। কিন্তু বর্তমানে কাবুলি তাড়াইবার উপায় ও কৌশল বাহির করিতেই তারানাথের অধিকাংশ সময় ব্যাহত হয়। তন্ত্র বা জ্যোতিষ আলোচনায় সময়ই বা কই। আমার মতো গুণমুক্ত ভক্ত তারানাথ পয়সা নষ্ট হওয়ার পরে যে পায় না, এ কথা খুবই ঠিক। আমাকে পাইয়া তাহার নিজের উপরে বিশ্বাস ফিরিয়া আসিয়াছে। সুতরাং আমার উপর তারানাথের কেমন একটা বন্ধুত্ব জন্মিল। সে আমায় প্রায়ই বলে, তোমাকে সব শিখিয়ে দেব, তোমাকে শিষ্য করে রেখে যাব, লোকে দেখবে তারানাথের ক্ষমতা কিছু আছে কি। লোক পায়নি এতকাল যে তাকে কিছু দিই। চন্দ্র দর্শন করতে চাও? চন্দ্র দর্শন তোমায় শিখিয়ে দেব। 2 হাতের আঙুলে 2 চোখ বুঝিয়ে চেপে রাখো, 2 বৃদ্ধাঙ্গুষ্ঠ দিয়ে কান জোর করে চেপে দিতে শুয়ে থাকো। কিছুদিন অভ্যেস করলেই চন্দ্র দর্শন হবে। চোখের সামনে দেখতে পাবে, ওপরে আকাশে পূর্ণচন্দ্র আর নিচে একটা গাছের তলায় 2টি পরী। তুমি যা জানতে চাইবে পরীরা তাই বলে দেবে। ভালো করে চন্দ্র দর্শন যে অভ্যাস করেছে তার অজানা কিছু থাকে না। চন্দ্র দর্শন করি আর না করি, তারানাথের কাছে প্রায় যাইতাম। লোকটা এমন সব অদ্ভুত কথা বলে যা পথে ঘাটে বড় একটা শোনা তো যায়ই না। দৈনন্দিন খাটিয়ে খাওয়ার জীবনের সঙ্গে তার কোনো সম্পর্কও নেই। পৃথিবীতে যে আবার সে সব ব্যাপারও ঘটে তার তো কোনোদিন জানাই ছিল না। একদিন বর্ষার বিকালবেলা তারানাথের ওখানে গিয়েছি। তারানাথ পুরাতন একখানা তুলোট কাগজের পুঁথির পাতা উল্টাইতেছে। চলো, বেলেঘাটাতে একজন বড় সাধু এসেছেন, দেখা করে আসে। খুব ভালো তান্ত্রিক শুনেছি। তারানাথের স্বভাবই ছিল ভালো সাধু সন্ন্যাসীর সন্ধান করিয়া বেড়ানো। বিশেষ করিয়া সে সাধু যদি তান্ত্রিক হয়, তবে তারানাথ সর্বকর্ম ফেলিয়া তাহার পিছনে দিন রাত লাগিয়া থাকিবে। গেলাম বেলেঘাটা। সাধুর ক্ষমতার মধ্যে দেখিলাম তিনি আমাকে যে কোনো একটা গন্ধের নাম করিতে বলিলেন। আমি বেলফুলের নাম করিতে তিনি বলিলেন, পকেটে রুমাল আছে, বার করে দেখো। রুমাল বার করিয়া দেখি তাহাতে বেলফুলের গন্ধ ঘুর ঘুর করিতেছে। আমি সাধুর নিকট হইতে 5-6 হাত দূরে বসিয়াছি এবং আমার পকেটে কেহ হাত দেয় নাই। ঘরে আমি, তারানাথ ও সাধু ছাড়া অন্য কেহই নাই। রুমালখানাতে আমার নামও লেখা, সুতরাং হাত ছাপাইয়ের সম্ভাবনাও আদৌ নাই। কিছু যে আশ্চর্য না হইলাম এমন নয়, কিন্তু যদি ধরিয়াই লই সাধু ঢকবাজি,
তান্ত্রিক শক্তির সাহায্যে আমার রুমালে গন্ধের সৃষ্টি করিয়াছেন। তবু এত কষ্ট করিয়া সাধু তন্ত্র সাধনার ফল যদি 2 পয়সার আতর তৈরি করায় দাঁড়ায়, সে সাধনার আমি কোনো মূল্য দিই না। আতর তো বাজারেও কিনিতে পাওয়া যায়। ফিরিবার সময় তারানাথ বলিল, না, লোকটা নিম্ন শ্রেণীর তন্ত্র সাধনা করেছে, তারই ফলে 2-1টা সামান্য শক্তি পেয়েছে। আমি ভাবিলাম তাই বা পায় কি করিয়া? বৈজ্ঞানিক উপায়ে কৃত্রিম আত্মা প্রস্তুত করিতেও তো অনেক তোড়জোড়ের দরকার হয়। মুহূর্তের মধ্যে একজন লোক দূর হইতে আমার রুমালে যে বেলফুলের গন্ধ চালনা করিল, তার পিছনেও তো একটা প্রকাণ্ড বৈজ্ঞানিক অসম্ভাব্যতা রহিয়াছে। কন্ট্যাক্ট অ্যাট এ ডিস্টেন্স এর মোটা সমস্যাটাই এর মধ্যে জড়ানো। যদি ধরি হিপনোটিজম সাধুর ইচ্ছাশক্তি আমার উপর ততক্ষণ কার্যকরী হইতে পারে যতক্ষণ আমি তাহার নিকটে আছি, তার সান্নিধ্য হইতেও দূরেও আমার উপর যে হিপনোটিজমের প্রভাব অক্ষুণ্ণ রহিয়াছে, সে প্রভাবের মূলে কি আছে? সেও তো আর এক গুরুতর সমস্যা হইয়া দাঁড়ায়। তারানাথের সঙ্গে তাহার বাড়িতে গিয়া বসিলাম। তারানাথ বলিল, তুমি এই দেখেই দেখছি আশ্চর্য হইয়া পড়িলে। তবু তো সত্যিকার তান্ত্রিক দেখনি। নিম্ন শ্রেণীর তন্ত্র এক ধরনের জাদু, যাকে তোমরা বলো ব্ল্যাক ম্যাজিক। একসময় আমিও ও জিনিসের চর্চা যে না করেছি তা নয়। ও আতরের গন্ধ আর এমন একটা কি, এমন সব ভয়ানক ভয়ানক তান্ত্রিক দেখেছি, শুনলে পরে বিশ্বাস করবে না। একজনকে জানতাম, সে বিষ খেয়ে হজম করত। কিছুদিন আগে কলকাতায় তোমরাও এ ধরনের লোক দেখেছ। সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড খেয়েও বেঁচে গেল, জিভে একটু দাগও লাগলো না। এসব নিম্ন ধরনের তন্ত্রচর্চার শক্তি, ব্ল্যাক ম্যাজিক ছাড়া আর কিছুই নয়। এর চেয়েও অদ্ভুত শক্তির তান্ত্রিক দেখেছে। কি হলো জানো? ছোটবেলায় আমাদের দেশ বাঁকুড়াতে এক নামকরা সাধু ছিলেন। আমার এক খুড়িমা তার কাছে দীক্ষা নিয়েছিলেন। আমার ছেলেবেলায় আমাদের বাড়ি প্রায়ই আসতেন। তিনি আমাদের খুব ভালোবাসতেন। আমাদের বাড়ি এলেই আমাদের নিয়ে গল্প করতে বসতেন, আর আমাদের প্রায়ই বলতেন, 2 চোখের মাঝখান ভুরুতে একটা জ্যোতি আছে, ভালো করে চেয়ে দেখিস, দেখতে পাবি। খুব এক মনে চেয়ে দেখিস। মাস 2-3 পরে আমার একদিন জ্যোতি দর্শন হলো। মনে ভাবলাম চন্দ্র দর্শনের মতো নাকি। মুখে জিজ্ঞাসা করিলাম, কি ধরনের জ্যোতি? ঠিক নীল বিদ্যুৎ শিখার মতো। প্রথম একদিন দেখলাম সন্ধ্যার কিছু আগে। বাড়ির পেছনে পেয়ারা তলায় বসে সাধুর কথা মতো নাকের উপর দিক ঘন্টা খানেক চেয়ে থাকলাম। সব দিন ঘটে উঠত না। হপ্তার মধ্যে 2-3 দিন বসতাম। মাস 3 পরে প্রথম জ্যোতি দর্শন হলো নীল লিকলিকে একটা শিখা আমার কপালের মাঝখানে ঠিক সামনে, খুব স্থির। মিনিট খানেক ছিল প্রথম দিন। এইভাবে ছেলেবেলাতেই সাধু সন্ন্যাসী ও যোগ ইত্যাদি ব্যাপারে আকৃষ্ট হয়ে পড়ে। বাড়িতে আর মন টেকে না। ঠাকুরমার বাক্স ভেঙে একদিন কিছু টাকা নিয়ে পালিয়ে গেলাম একেবারে সোজা কাশিতে। একদিন অহল্যাবাইয়ের খাটে বসে আছি। সন্ধ্যা তখন উত্তীর্ণ হয়নি। মন্দিরে মন্দিরে আরতি চলছে। এমন সময় একজন লম্বা চওড়া চেহারার সাধুকে খরম পায়ে দিয়ে কমণ্ডলু হাতে ঘাটের পৈঠায় নামতে দেখলাম। তারা সারা দেহে এমন কিছু একটা ছিল যা আমাকে আর অন্যদিকে চোখ ফেরাতে দিল না। সাধু তো কতই দেখি, চুপ করে আছে। সাধু বাবাজি জল ভরে পৈঠা বেয়ে উঠতে উঠতে হঠাৎ আমার দিকে চেয়ে খাসা বাংলায় বলিলেন, বাবাজির বাড়ি কোথায়? আমি বললাম, বাঁকুড়া জেলায় মালিয়ারা, রুদ্রপুর। সাধু থমকে দাঁড়ালেন, বললেন, মালিয়ারে রুদ্রপুর? তারপর কি যেন একটা ভাবলেন। খুব অল্পক্ষণ একটা যেন অন্যমনস্ক হয়ে গেলেন। তারপর বললেন, রুদ্রপুরের রামরূপ সান্যালের নাম শুনেছ? তাদের বংশে এখন কে আছে জানো? আমাদের গ্রামের সান্যালেরা এক সময় খুব অবস্থাপন্ন ছিল। খুব বড় বাড়িঘর, দরজায় হাতি বাঁধা থাকতো শুনেছি। কিন্তু এখন তাদের অবস্থা খুব খারাপ। কিন্তু রামরূপ সান্যালের নাম তো কখনো শুনিনি। সন্ন্যাসীকে সসম্ভ্রমে সে কথা বলতে তিনি হেসে বললেন, তোমার বয়স আর কতটুকু, তুমি জানবে কি করে? খেয়াঘাটের কাছে
শিব মন্দিরটা আছে তো? রুদ্রপুরে নদীই নেই, মজে গিয়েছে কোন কালে। এখন তার উপর দিয়ে মানুষ গরু হেঁটে চলে। তবু পুরনো নদীর খাতের ধারে একটা বহু প্রাচীন জীর্ণ শিব মন্দির জঙ্গলাবৃত হয়ে পড়ে আছে বটে, কিন্তু সান্যালদেরই কোনো পূর্বপুরুষ ওই শিব মন্দির প্রতিষ্ঠা করেন। কিন্তু এসব কথা ইনি কি করে জানলেন? বিস্ময়ের সুরে বললাম, আপনি আমাদের গায়ের কথা জানেন দেখছি। সন্ন্যাসী মৃদু হাসলেন। এমন হাসি শুধু স্নেহময় বৃদ্ধ পিতামহের মুখে দেখা যায়। তার অতীত তরুণ অবোধ পৌত্রের কোনো ছেলে মানুষের কথার জন্য। সত্যি, সে হাসির স্মৃতি আমি এখনো ভুলতে পারিনি। খুব উঁচু না হলে অমন হাসি মানুষ হাসতে পারে না। তারপর খুব শান্ত সস্নেহ কৌতুকের সুরে বললেন, বাড়ি থেকে বেরিয়েছিস কেন? ধর্মকর্ম করবি বলে? আমি কিছু উত্তর দেওয়ার আগেই তিনি আবার বললেন, বাড়ি ফিরে যা, সংসার ধর্ম কিছু করগে যা। এ পথ তোর নয়, আমার কথা শোন। বললাম, এমন নিষ্ঠুর কথা বলবেন না। কিছু হবে না কেন? আমার সংসারে মন নেই, সংসার ছেড়েই এসেছি। তিনি হেসে বললেন, ওর নাম সংসার ছাড়া নয়, সংসার তুই ছাড়িস নে, ছাড়তে পারবিও নে। তুই ছেলে মানুষ, নির্বোধ। যা, বাড়ি ফিরে যা, মা বাপের মনে কষ্ট দিস নে। কথা শেষ করে তিনি চলে যাচ্ছেন দেখে আমি বললুম, কিন্তু আমাদের গায়ের কথা কি করে জানলেন বললেন না তো? দয়া করে বলুন। তিনি কোনো কথার উত্তর না দিয়ে জোরে জোরে পা ফেলতে লাগলেন। আমিও নাছরবান্দা হয়ে তার পিছু নিলাম। খানিক দূরে গিয়ে তিনি আমাকে দাঁড়িয়ে বললেন, আহ, আমার পেছনে কেন আসছিস? আমি বললাম, আপনাকে আমি ছাড়বো না। আমি কিছু চাই না, আপনার সঙ্গ চাই। তিনি সস্নেহে বললেন, আমার সঙ্গে এলে তোর কোনো লাভ হবে না। তোকে সংসার করতেই হবে, তোর সাধ্য নেই অন্য পথে যাবার। যা, চলে যা, তোকে আশীর্বাদ করছি, সংসারে তোর উন্নতি হবে। আর সাহস করলুম না তার অনুসরণ করতে। কি একটা শক্তি আমার ইচ্ছা সত্ত্বেও যেন তার পিছনে পিছনে যেতে আমায় বাধা দিলেন। দাঁড়িয়ে কিছুক্ষণ পরে সামনের দিকে চেয়ে দেখি তিনি নেই। বুঝতে পারলাম না কোন গলির মধ্যে তিনি ঢুকে পড়েছেন বা কোন দিকে গেলেন। প্রসঙ্গক্রমে বলেনি, অনেকদিন পরে বাড়ি ফিরে এসে দেশের খুব বৃদ্ধ লোকেদের কাছে খোঁজ নিয়েও রামরূপ সান্যালের কোনো হদিশ মেলাতে পারলাম না। সান্যালদের বাড়ির ছেলে ছোকরার দল তো কিছুই বলতে পারলেন না। ওদের এক শরিক জলপাইগুড়িতে ডাকঘরে কাজ করতেন। তিনি পেঙ্গল নিয়ে সেবার শীতকালে বাড়ি এলেন। কথায় কথায় তাকে একদিন প্রশ্নটা করাতে তিনি বললেন, দেখ, আমার ছেলেবেলায় বড় জ্যাঠামশাইয়ের কাছে একখানা খাতা দেখেছি। তাতে আমার বংশের অনেক কথা লেখা ছিল। বড় জ্যাঠামশাইয়ের ওই সব শখ ছিল। অনেক কষ্ট করে নানা জায়গায় হাঁটাহাঁটি করে এই বংশের কুল জি জোগাড় করতেন। তার মুখে শুনেছি 4-5 পুরুষ আগে আমাদেরই বংশে রামরূপ সান্যাল নদীর ধারে ওই মন্দির প্রতিষ্ঠা করেন। রামরূপ সাধক পুরুষ ছিলেন, বিবাহও করেছিলেন, ছেলে মেয়েও হয়েছিল, কিন্তু সংসারে তিনি বড় একটা লিপ্তও ছিলেন না। রামরূপের বড় ভাই ছিলেন রামনিধি। প্রথম যৌবনে অবিবাহিত অবস্থায় তিনি সন্ন্যাসী হয়ে গৃহত্যাগ করেন, আর কখনো দেশে ফেরেননি। অন্তত 150 বছর আগের কথা হবে। জিজ্ঞাসা করলুম, ওই শিব মন্দিরটা ওরকম মাঠের মধ্যে বেখাপ্পা জায়গায় কেন? তা নয়, ওখানে তখন বহতা নদী ছিল, খুব স্রোত ছিল, বড় বড় কিস্তি চলতো। কোনো নৌকায় একবার ওই মন্দিরের নিচের ঘাটে মারা পড়ে বলে ওর নাম লা ভাঙার খেয়াঘাট। প্রায় চিৎকার করে বলে উঠলুম, খেয়াঘাট? তিনি অবাক হয়ে আমার দিকে চেয়ে বললেন, হ্যাঁ, জ্যাঠামশাইয়ের মুখে শুনেছি, বাবার মুখেও শুনেছি। তাছাড়া আমাদের পুরনো কাগজপত্রে আছে শিব মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল লা ভাঙার খেয়াঘাটের ওপর। কেন বলতো? এসব কথা তো তোমার জানবার কি দরকার? বইটই লিখছো নাকি? ওদের কাছে কোনো কথা বলিনি, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস হলো, এবং সে বিশ্বাস আজও আছে, যে কাশীর সেই সন্ন্যাসী রামরূপের দাদা রামনিধি নিজেই কোনো অদ্ভুত যৌগিক শক্তির বলে 150 বছর পরেও বেঁচে আছেন।